হ্যালো স্টুডেন্ট, আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। মনে করো আমাদের এইখানে কোনো একটা যাত্রা হচ্ছে, মনে করো অনেকে এসেছে একটা অভিনয় করছে, সেটা শহর হোক কিংবা গ্রাম হোক। আমরা বিশেষত এগুলো কোনখানে দেখে থাকি? গ্রামে। ধরো গ্রামের প্রত্যেকটা, এটা কোন বয়সে সবচেয়ে বেশি প্রিয় হয়? ছোটবেলায়। ছোটবেলায় মনে করো কোনো যদি দরিদ্র পরিবারের কোনো ছেলে, সে একটা অভিনয় দেখছে, সঙ্গীত, সেখানে সঙ্গীত হচ্ছে, নানা রকম কার্যকলাপ যেমন হয় তার মাধ্যমে তার মধ্যে কি হচ্ছে, যখন সেই ছেলেটা এই জিনিসগুলো দেখে, সে তখন মানে নিজের মধ্যে সেগুলোকে অনুভব করতে থাকে। কোনো একটা দুঃখময় কাহিনী হচ্ছে, তাকে দেখে কান্নাকাটি করছে, আবার তাকে দেখে ভালোবাসাও সৃষ্টি হচ্ছে, আবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও সে দেখতে পায়। যখন সে এগুলো দেখে তার মনের মধ্যে যেন একটা স্বপ্নের সৃষ্টি হয়, সেই স্বপ্নের মধ্যে সে নিজেকে যেন অন্য রকমই ভাবতে থাকে। এই অন্যরকম যে ভাবতে থাকে, সেই নিয়েই আজকে আমরা আলোচনা করব আমাদের পথের পাঁচালী 19 নম্বর পরিচ্ছেদের মধ্যে। তাহলে তোমরা যদি এটা পুরোপুরি শুনতে চাও তাহলে যুক্ত থাকো স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল সাকিনা ম্যামের সাথে। চলো স্টার্ট করি। দেখো, যাত্রা আরম্ভ হলো, আমি শুরুতেই বললাম যাত্রা, তাহলে যাত্রা শুরু হয়ে গেছে। জগৎ নাই, কেহ নাই, শুধু অপু আছে। দেখো এখানে কেউ নেই, কেহ নেই, শুধু কে আছে? অপু আর নীলমণি হাজরা যাত্রা দল আছে সামনে। মানে যে নীলমণি মানে যে যাত্রাটা বসেছে, কোন যাত্রা? সেটা হলো নীলমণি হাজরা যাত্রা। সন্ধ্যার আগে বেহালায় এমন আলাপ করে, ভালো বেহালাদার, মানে কি করছে, যেসব বেহালাদারটা ছিল খুব ভালোভাবে কি করলো, আলাপ করলো। পাড়া গায়ের ছেলে কখনো সে ভালো জিনিস শোনে নাই। উদাস করুণ সুরে হঠাৎ মন কেমন করিয়া উঠে, মনে হয় বাবা এখনো বসিয়া বাড়িতে সে কি লিখিতেছে, দিদি আসিতে চাহিয়াও আসিতে পারে না। দেখো এখানে সে অপু যে বসে বসে যাত্রা তো দেখছে, তার মনের মধ্যে আবার কত কি ঘটছে। দেখো এখানে কি ভাবছে, তার বাবা এখনো যেন বসে আছে, কিছু একটা লিখছে, তার দিদি আসার চেষ্টা করলেও সে আসতে পারেনি। প্রথমে যখন জরি সাজ পোশাক পরিয়া টাঙানো ঝাড় ও কড়ি ডুমের আলো সজ্জিত আসরে রাজা মন্ত্রীর দল আসিতে আরম্ভ করে, অপু মনে মনে ভাবে এমন সব জিনিস তাহার বাবা দেখিল না। মানে দেখো, একটা যখন অভিনয় হবে, কেউ রাজা সেজেছে, কেউ মন্ত্রী সেজেছে, কেউ উজির হবে, নানা রকম একটা চরিত্র নেবে। তো তার মধ্যে এই যে যারা রাজা ছিল কি পোশাক পরেছে, দেখো এখানে বলেই যাচ্ছে জরি, মানে কি যেখানে এম্বোটারি কিছু কাজ করা থাকে আর কি। তো সে ভাবছে যে এত দারুণ দারুণ জিনিসগুলো তার বাবা দেখলো না। সবাই তো আসরে আসিয়াছে গ্রামের, তাহাদের পাড়ার কোনো লোক তো বাকি না। এখানে দেখো সবাই এসেছে, তাদের পাড়ার যতগুলো লোকজন ছিল সকলেই এসেছে। বাবা কেন এখনো, মানে বাবা কেন এখনো আসেনি, তার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। পালা দ্রুত অগ্রসর হইতে থাকে। সেবার সে বালক কীর্তনের দলের যাত্রা শুনিয়াছিল। সে কি আর এ কি, কি সব সাজ, কি সব চেহারা। মানে একটা যাত্রা দেখেছিল তার আগেও, কিন্তু এটা যেন সম্পূর্ণ আলাদা, এর সাজগোজ আলাদা, এর চেহারা সম্পূর্ণ আলাদা। হঠাৎ পিছন হইতে কে বলে, খোকা বেশ দেখতে পাচ্ছ তো। মানে এখানে কি একজন প্রশ্ন করছে যে অপু ঠিকঠাক দেখতে পাচ্ছে কি। তাহার বাবা কখনো আসরে আসিয়া বসিয়াছে, অপু জানিতে পারে নাই। মানে কখন কে বসেছে অপুর এখনো জানা নেই। বাবার দিকে ফিরিয়া বলে, বাবা দিদি এসেছে। মানে বাবা দেখো এখানে এসেছে, বাবাকে কি করছে, জিজ্ঞাসা করছে দিদি এসেছে কি। তারপরে দেখো চিকের মধ্যে বুঝি, মানে সেখানে একটা বর্ডার করেছে, তার মধ্যে হয়তো আছে। মন্ত্রী গুপ্ত ষড়যন্ত্রে যখন রাজা রাজ্যচ্যুত হইয়া স্ত্রী পুরুষ লইয়া মনে চলিতেছেন, তখন কানুনে সুরে বেহালা সঙ্গত হয়। মানে এখানে দেখো একটা যেখানে অভিনয় হচ্ছে, একটা মনে করো যে মন্ত্রী কি করেছে, একটা ষড়যন্ত্র করেছে, যার মাধ্যমে রাজাকে রাজ্য থেকে বিতাড়িত করেছেন। তো সেখানে স্ত্রী পুরুষ, মানে তার স্ত্রী পুত্রকে নিয়ে কি করলো, মানে বেরিয়ে পড়েছে। তারপরে দেখো এখানে কি বলেছে, তারপর রাজা করুণ রস বহুক্ষণ জমাইয়া রাখিবার জন্য স্ত্রী পুত্রের হাত ধরি এক এক পা করিয়া থামেন, আর এক এক পা অগ্রসর হইতে থাকে। এখানে মনে করো একটা অভিনয় হচ্ছে, সে অভিনয়ের মধ্যে কি করছে, যে রাজা ছিল তার স্ত্রীকে আর পুত্রকে নিয়ে এক একবার থেমে যাচ্ছে, আবার এক এক করে এগিয়ে যাচ্ছে। সত্যিকার জগতে কোনো বনবাস গমনোদ্যত রাজা নিতান্ত অপ্রকৃতিস্থ না হইলে একদল
লোকের সম্মুখে সেরূপ করে না। মানে কি হচ্ছে, এখানে একটা তো অভিনয় চলছে, অভিনয়ের মধ্যে তো কত কি হয়ে থাকে, লোকজনের মাধ্যমে দেখবে যারা অভিনয় করে তাদেরকে এমন ভাবে তারা তাদের চরিত্রটাকে ধরে নেয়, দেখবে যেন মনে হয় যেন পুরোপুরি তারাই যেন ওটা। তো এরকমই তারা সব লোকজন যা গ্রামে যতজন ছিল সবাই দেখছে। বিশ্বস্ত রাজ সেনাপতি রাগে এমন কাঁপেন যে মৃগ রোগগ্রস্ত রোগীর পক্ষ তাহার হিংসার বিষয় হইবার কথা। মানে যেখানে যে মন্ত্রী আছে এখানে বলে দিয়েছে, দেখো রাজ সেনাপতি তার যখন রাগ হয়েছে সে এমন কাঁপছে যেন একটা যাদের সব মানে মৃগী রোগ থাকে তার চেয়েও যেন বেশি। অপু অপলক চোখে চাহিয়া বসিয়া থাকে, মুগ্ধ স্মিত বিস্মিত হইয়া যায়, এমন তো সে কখনোই দেখে নাই। মানে এখানে কিছু অপু অবাক হয়ে গেছে, এরকম মানে কোনো দিনই এরকম অভিনয় সে দেখেনি। তারপর কোথায় চলিয়া গিয়েছেন রাজা, কোথায় গিয়েছেন রানী। মানে এখানে দেখো তারপর কি হচ্ছে, রাজা কোথায় চলে গেছে, রানী কোথায় চলে গেছে। ঘন নিবিড় বনে শুধু রাজপুত্র অজয়, রাজকুমারী ইন্দুলেখা ভাই বোন ঘুরিয়া বেড়ায়। মানে এখানে কে কে ঘুরে বেড়াচ্ছে বনের মধ্যে, তাহলে এখানে যে রাজপুত্রর অভিনয় করছে যে অজয়, আর রাজকুমারীকে ইন্দুলেখা। কেউ নাই সে যে তাহাদের মুখের দিকে চায়, কেউ নাই যে নির্জন মনে তাহাদের পথ দেখাইয়া লইয়া চলে। মানে হচ্ছে এখানে কেউ নেই যে তাদেরকে একটা একটা নির্দিষ্ট পথ দেখাবে। ছোট ভাইয়ের জন্য ফল আনিতে একটু দূরে চলিয়া যাইয়া ইন্দুলেখা আর ফেরে না। মানে তখন মনে করো ভাইটাকে যখন ক্ষুধা পেয়েছে তখন কি করছে, সে তার ভাইয়ের জন্য একটা ফল খুঁজতে গেছে, কিন্তু এখনো সে ফেরেনি। অজয় অজয় বনের মধ্যে বনকে খুঁজিয়া বেড়ায়, তাহার পর নদীর ধারে হঠাৎ খুঁজিয়া পায় ইন্দুলেখার মৃতদেহ। এখানে যখন তার যে ভাই অজয় যখন তার বোনকে খুঁজতে মানে বেরিয়ে পড়ে খুঁজে পায়, তখন কোথায় খুঁজে পেলো, দেখো ইন্দুলেখার কি পেলো, মৃতদেহ। ক্ষুধার তাড়নায় বিষ ফল খাইয়া সে মরিয়া গিয়াছে। মানে এতটাই খিদে পেয়েছে, মানে কি খেয়ে নিয়েছে, বিষ ফল খেয়ে নিয়েছে, তার ফলে কি হয়েছে দেখো, মরে গেছে, মারা গেছে। অজয়ের করুণ গান কথা ছেড়ে গেলি এ বন কান্তরে, প্রাণ প্রিয় প্রাণ সাথীরে শুনিয়া অপু এতক্ষণ মুগ্ধ চোখে চাইয়াছিল, আর থাকিতে পারে না, ফুপিয়া ফুপিয়া কাঁদে। মানে যখন মানে এই একটা অভিনয় চলছে তার মধ্যে কি হয়েছে, তার যে বোন সে বিষফল খেয়ে কি হয়েছে, মারা গেছে। তো মারা যাওয়ার কারণে সে একটা গান করছে, যখন ওই গানটা যখন অপু শোনে সে তখন কি করছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কলিঙ্গ রাজের সহিত বিচিত্র কেতুর যুদ্ধে তলোয়ার খেলা কি যাই বুঝি ঝাড়গুলো গুড়া হয়, নয়তো কোন হতভাগ্য দর্শকের চোখ দুটি বাজায়। মানে এখানে কি হচ্ছে, একটা যুদ্ধ হচ্ছে, এখানে হচ্ছে বিচিত্র কেতু একজন কে সেনাপতি, তার কি আছে তলোয়ার খেলা। মানে একটা যে রাজার অভিনয় হচ্ছে, রাজার অভিনয়ের মধ্যে তলোয়ার থাকবেই। রব ওঠে ঝাড় সামলে, কিন্তু অদ্ভুত যুদ্ধ কৌশল সব বাঁচাইয়া চলে ধন্য বিচিত্র কেতু। মানে কি হচ্ছে, একদম মানে যেই যুদ্ধটা হচ্ছে পুরো সম্পূর্ণ আলাদা। এখানে দেখো সব মানে বাঁচাইয়া চলে কে, বিচিত্র কেতু। মধ্যে অনেকক্ষণ ধরিয়া জুড়ির দীর্ঘ গান ও বেহালার কসরত। এর সময় অপুকে তাহার বাবা ডাকিয়া বলে ঘুম পাচ্ছে। এখানে মানে অনেকক্ষণ ধরে সব অভিনয় দেখছে, তখন অপুর বাবা কি করলো, অপুকে ডেকে তাকে জিজ্ঞাসা করলো ঘুম পাচ্ছে, বাড়ি যাবে খোকা। এখানে বলছে বাড়ি যাবে খোকা, ঘুম। মানে যেন সে অবাক হচ্ছে, ঘুম আবার কি, এইসব দেখতে সে মনোযোগ দিয়ে একদম। সর্বনাশ, না সে বাড়ি যাইবে না, সে কোথায় বাড়ি এখন যাবে না, সে অভিনয় দেখবে। বাহিরে ডাকিয়া তাহার বাবা বলে এই দুটো পয়সা রাখো বাবা। মানে মানে অভিনয় থেকে তার বাবা কি করলো, তাকে বাইরেটাই ডাকলো, কি দিল তাকে, দুটো পয়সা দিল, কিছু কিনে খেও, আমি বাড়ি গেলাম। বলছে মানে যদি তাকে খিদে পাই তাহলে কিছু কিনে খাবে, এখন সে বাড়ি চলে যাচ্ছে। অপু ইচ্ছা হয় যে সে এক পয়সার পান কিনিয়া খাইবে। পানের দোকানের কাছে অত্যন্ত কিসের ভিড় দেখে অগ্রসর হইয়া দেখে অবাক কাণ্ড। সেনাপতি বিচিত্র কেতু, এখানে দেখো একটা যখন সে দোকানটায় গেল তখন কি দেখলো, একটা যেন অন্য ধরনের একটা ঘটনা দেখলো। কি, সেনাপতি যে অভিনয় করছে যে বিচিত্র কেতু হাতিয়ার বন্ধ অবস্থায় বার্ডসাই কিনিয়া, মানে হাতিয়ার বন্ধ মানে তার হাতে একটা তলোয়ার মনে করে যাই একটা হাতিয়ার আছে,
তো বাদশাই মানে ওই যে পান সিগারেট এইসব হয় সেগুলো কিনিয়া ধরাইতেছেন, তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড়, মানে তাকে ঘিরেই পুরো একটা ভিড় আছে। আশ্চর্যের ওপর আশ্চর্য, রাজকুমার অজয় কোথা হইতে আসিয়া বিচিত্রকেতুর কনুয়ে হাত দিয়া বলিল, মানে যে অজয় হয়েছে, যে রাজপুত্র অজয় যে অভিনয় করছে, সে কি বলছে কারণ বিচিত্রকেতুকে, এক পয়সার পান খাওয়াও না কিশোরীদা, মানে যে বিচিত্রকেতু অভিনয় করছে তার আসল নাম কি এখানে, তার আসল নাম হচ্ছে কিশোরী, তাকে কি বলছে কিশোরী দা। তাই এখানে তার থেকে কি করছে, সে পয়সা চাইছে, বলছে এক পয়সা কি করবে, সে পান খাবে। রাজপুত্রের প্রতি সেনাপতির বিশ্বস্ততার নিদর্শন দেখা গেল না, হাত ঝাড়া দিয়া বলিল, যা এত পয়সা নেই। এখানে দেখো কি বলছে, যে মানে সেনাপতি হয়েছে যে কিশোরী দা, যার আসল নাম কিশোরী, সে কি করলো, যখন অজয় তাকে বললো যে কিনে দেওয়ার জন্য, তখন এখানে একটা তো ছোট ছেলে, সে তো কনুয়ের কাছে বলছে যে, তখন কি করলো, এভাবে ধরো বলছে যে নাড়া দিয়ে বলছে, কিন্তু এখানে বিচিত্রকেতু কি করলো, তার হাতটাকে ঝাড়া দিয়ে দিল। এবেলা সাবানখানা যে দুজনে মাখলে, আমাকে কি বলেছিলে, মানে তার একটা সাবান ছিল, তারা অভিনয় করতে এসেছে একটা জায়গায়, সেখানে যে সাবানটা বিচিত্রকেতু নিয়ে এসেছিলেন, মানে মনে করো কিশোরী দা যে নিয়ে এসেছিলেন, সেটাকে কি করলো, এরা ব্যবহার করেছে। তো এখানে আবার প্রশ্ন করছে যে সাবানটা যে ব্যবহার করলে, দেখো এখানে একটা প্রশ্ন চিহ্ন আছে, কি বলেছিলে, তাকে কি বলে এটা নেওয়া হয়েছিল। রাজপুত্র পুনরায় বলিল, খাওয়াও না কিশোরী দা। এখানে দেখো আবারও বলছে একটা ছোট ছেলে যে খাওয়াও না একবার কিশোরী দা, আমি বুঝি কখনো কিছুই দিইনি তোমাকে। বিচিত্রকেতু হাত ছাড়াইয়া চলিয়া গেল। এখানে আবার সে বললো, আমি কি কোনোদিনও তোমাকে খাওয়াইনি, এটা বললো, তার সাথে সাথে কি করলো, যে হাতটা নাড়াচ্ছিল তাকে একদম ছাড়িয়ে দিয়ে চলে গেল। অপুর সমবয়সী হইবে, মানে যেই ছেলেটি ছিল অজয়, তার বয়স কম করে অপুর কাছাকাছি হবে। টুকটুকে বেশ দেখিতে, গানের গলা বড় সুন্দর। এখানে যে গান করছিল, তার বোনের জন্য একটা গান করছিল, তো যখন গানটা সে শুনেছিল, গলাটা খুবই কি মিষ্টি। অপু মুগ্ধ হইয়া তাহার দিকে চাহিয়া থাকে, মানে অপু একদম মুগ্ধ ভাবে কি করে তার দিকে তাকিয়েই ছিল। বড় ইচ্ছা হয় আলাপ করিতে, হঠাৎ সে কিসের টানে সাহসী হইয়া আগাইয়া যায়, একটু লজ্জার সঙ্গে বলে, পান খাবে। এখানে দেখো, এখানে অপু আবার তাকে বলছে পান খাবে। অজয় একটু অবাক হয়, বলে, তুমি খাওয়াবে। এখানে আবার অজয় আবার অপুকে বলছে তুমি খাওয়াবে, নিয়ে আসো না। দুজনে ভাব হইয়া যায়, ভাব বলিয়া ভুল হয়। অপু মুগ্ধ অভিভূত হইয়া যায়, ইহাকেই সে এতদিন মনে মনে চাহিয়া আসিয়াছে, এই রাজপুত্র অজয়কে, মানে সে কি করতে চাইতো, সে তার সাথে আলাপ করতে চাইতো, এটার জন্য তার মনের মধ্যে কি একটা খুবই ভালোবাসা আছে, একটা তো অভিনয়কে সে ভালোবাসে, তো সে তো চাইবে, আমরাও ছোটবেলায় হয়ে থাকে, এখনো দেখবে কিছু কিছু ক্ষেত্রে, তোমরাও মনে করো আমরাও মনে করি, যেসব অ্যাক্টর আছে, অ্যাক্ট্রেস আছে, ক্রিকেটার আছে, যেই হোক না কেন, তাকে আমরা কি করি, আমরা দেখি টিভিতে, তখন মনে হয় আমরা বেশ এর সঙ্গে দেখা করতে পারতাম, এরকম তো মনে হয়। তো তেমন ঠিক অপুরো হয়েছে এখানে। তার মায়ের শত রূপকথার কাহিনীর মধ্য দিয়া শৈশবের শত স্বপ্নময়ী মুগ্ধ কল্পনার ঘরে তাহার প্রাণ ইহাকেই চাহিয়াছে, এই চোখ, মানে তার মায়ের কাছ থেকে এত যে গল্প শুনেছে, তো তার মন এগুলোই চায়, এই মুখ, এই গলার স্বর, ঠিক সে যাহা চায় তাহাই। অজয় জিজ্ঞাসা করে, তোমাদের বাড়ি কোথায় ভাই। এখানে আবার অজয় দেখো, অজয় কি করছে, অপুকে জিজ্ঞাসা করছে তোমাদের বাড়ি কোথায়। আমাকে একজনের বাড়ি খেতে দিয়েছে, বড্ড বেলায় খেতে দেয়, তোমাদের বাড়িতে খাই কে। মানে এখানে মনে করো যারা সব অভিনয় করতে এসেছে অনেকে আছে, তো গ্রামে মানে প্রত্যেককে এক একজনের দায়িত্ব দিয়ে দিয়েছে, একজনকে তো দেওয়া তো সম্ভব নয়, কারণ অনেকে দরিদ্র আছে, কি তারা পারবে খাওয়াতে, পারবে না, তো এক একজনকে এক একজনের দায়িত্ব দিয়েছে। তো তাই এখানে অজয় জিজ্ঞাসা করছে অপুকে কি জিজ্ঞাসা করছে, তোমাদের বাড়িতে কে খায়, মানে ও যেখানে খেতে যায় যাদের বাড়িতে, তাদের বাড়িতে অনেকটাই লেট করেই তাকে খেতে দেয়। খুশিতে অপুর সারা গা কেমন করে, সে বলে, ভাই আমাদের বাড়িতে একজন খেতে যায়, সে আজ দেখলাম ঢোলক বাজাচ্ছে, তুমি কাল থেকে যেও, আমি এসে ডেকে নিয়ে যাব। ঢোলকওয়ালা না হয় তুমি যে বাড়িতে আগে খেতে সেখানে খাবে। এখানে যে
ঢোলক বাজাচ্ছিল যে অভিনয়ের মধ্যে, সে হচ্ছে অপুদের বাড়ি খেতে যায়। এখানে বলছে যে তুমি যেই বাড়িতে খেতে যেত সেখানে কাকে পাঠিয়ে দেবে? যে ঢোলক বাজাচ্ছে তাদের বাড়িতে কে আসবে? অজয়। খানিকক্ষণ দুজনে এদিক ওদিক বেড়াইবার পর অজয় বলে, আমি যাই ভাই, শেষ সিনে আমার গান আছে, আমার পার্ট কেমন লাগছে তোমার? এখানে আবার বলছে আমাকে এবার যেতে হবে, তার কি আছে শেষ পার্টে, তার একটা গান আছে, আবার জিজ্ঞাসা করছে যে কেমন লাগছে আমার এই যে অভিনয়টা। শেষ রাত্রে যাত্রা ভাঙিলে অপু বাড়ি আসে। পথে আসিতে আসিতে যে যেখানে কথা বলে তাহার মনে হয় যাত্রার একটো হইতেছে, মানে যেখানেই মানে আলোচনা হচ্ছে ওই যাত্রার অ্যাক্টিং এর কথাই হচ্ছে। বাড়িতে তাহার দিদি বলে, ও অপু কেমন যাত্রা শুনলি? অপুর মনে হয় গভীর জনশূন্য বনের মধ্যে রাজকুমারী ইন্দুলেখা কি বলিয়া উঠিল। কিসের যে ঘোর তাহাকে পাইয়া বসিয়াছে। মহা খুশি সহিত সে বলে, কাল থেকে অজয় যে সেজেছিল মা, সে আমাদের বাড়ি খেতে আসবে। মানে এখানে তার বাড়িতে যে অজয় আসবে সে খুবই খুশি। তো তার মাকে বলছে যে অজয় সেজেছিল সে আমাদের বাড়িতে খেতে আসবে। তাহার মা বলে, দুজনে খাবে? কি বলছে এখানে? দুজনে খাবে? তার মা প্রশ্ন করছে। দুজনকে কোত্থেকে? অপু বলে, তা না, একজন তো চলে যাবে, শুধু অজয় খাবে। এখানে কি বলছে? যে একজন চলে যাবে, কে খাবে? শুধু অজয়। দুর্গা বলে, কেমন যাত্রা রে অপু? আবারও দেখো দুর্গা জিজ্ঞাসা করছে কেমন যাত্রাটা হলো। এমন কখনো দেখিনি, কেমন গান কল্পে যখন সেই রাজকন্যা মরে গেল, মানে যেই গানটা করলো অজয় যখন সেই রাজকন্যাটা মারা গেল, মানে কত সুন্দর গানটা ছিল যে কল্পনাই করতে পারেনি। অপুর তো রাতে ঘুমের ঘরে চারিধারে যেন বেহালা সঙ্গীত, মানে ঘুমাচ্ছে যেই সঙ্গীতটা শুনেছিল যেন সেটাই যেন তার কানে বাজছে। ভোর হইলে একটু বেলায় তাহার ঘুম ভাঙে। শেষ রাতে ঘুমাইয়াছে, তৃপ্তির সঙ্গে ঘুম হয় না, মানে এত খুশি এত আনন্দ, মানে এটা ভেবেই তার ঘুম হচ্ছে না। সূর্যের তীক্ষ্ণ আলোয় চোখে যেন সূচ বিধে, চোখে জল দিয়ে জ্বালা করে, কিন্তু তাহার কানে একটাই বেহালা ঢোল মন্দিরার ওই কাতান বাজে না, তখনও যেন বাজিতেছে, তখনও যেন সে যাত্রার আসরে বসে আছে। মানে সবকিছু হয়ে গেছে, মানে সে যখনই কল্পনা করছে কি যেন ওই যে যাত্রা হচ্ছিল, তার যে গান, তার যে ঢোলকের আওয়াজ, সেগুলোই যেন সে শুধু তার কানে বাজছে। ঘাটের পথে যাইতে পাড়ার মেয়েরা কথা বলিতে বলিতে যাইতেছে। অপুর মনে হইল কেহ ধীরাবতী, কেহ কলিঙ্গ দেশের মহারানী, কেহ রাজপুত্র অজয়ের মা বসুবতী। দিদির প্রতি কোথায় হাত পা নাড়ার ভঙ্গিতে রাজকন্যা ইন্দুলেখা যেন মাখানো, মানে যে রাজকন্যা ইন্দুলেখা ছিল তাকে কার মতো কল্পনা করছে সে? তার দিদির মতো। কাল যে ইন্দুলেখা সাজিয়াছিল তাহাকে মানাইয়াছিল মন্দ নয় বটে, মানে যে ইন্দুলেখা ছিল তাকেও খুব মানিয়েছিল, কিন্তু তাহার মনে মনে রাজকন্যা ইন্দুলেখার যে প্রতিমা গড়িয়া উঠিয়াছে তাহার দিদিকে লইয়া, ওরকম গায়ের রং, অমনি বড় বড় চোখ, অমনি সুন্দর মুখ, অমনি সুন্দর চুল, মানে তার কল্পনাটা যে ইন্দুলেখা সেটা কার মতো? দুর্গার মতো। ইন্দুলেখা তাহার সকল করুণা স্নেহ মাধুরী লইয়া কোন সেকালের দেশে অতীত জীবনে পরে আবার তাহার দিদি হইয়া যেন ফিরিয়া আসিয়াছে কাল, তাই ইন্দুলেখার কথার ভঙ্গিতে। মানে কি হচ্ছে এখানে দেখো, ইন্দুলেখা যে তার করুণা স্নেহ মাধুরী সবকিছু নিয়ে কি করছে, এগুলো কেন সে ভাবছে? কারণ তার দিদিও তো তার জন্য তাই করেছে, মানে তার দিদিরও তো মানে অপুর প্রতি যে ভালোবাসাটা, তো এখানে অভিনয়ের মধ্যে তাই দেখানো হয়েছে। প্রতি পদক্ষেপে দিদি যেন ফুটিয়া বাহির হইয়াছিল, মানে এখানে যেন মনে হচ্ছে যা যা দেখানো হয়েছে অভিনয়ের মধ্যে যেন তার দিদিরই যেন একটা চরিত্র। যখন গভীর বনে সে শত স্নেহে ছোট ভাইকে জড়াইয়া রাখিয়াছিল, তাহাকে খাওয়াইবার জন্য ফল আহরণ করিতে গিয়া এক নির্জন মনের মধ্যে হারাইয়া গেল সেই একদিন মাকাল ফলের ঘটনায় অপুর ক্রমাগত মনে হইতেছিল। মানে কি হয়েছিল, আমরা আগেই পড়েছি যে মাকাল ফলের যে কাহিনীটা কি হয়েছিল, সেখানে যখন নিয়ে চলে গেছিল, তো একমাত্র তো তার ভাই যখন কান্নাকাটি করছিল তখন দুর্গা গিয়ে পুরো একদম নির্জন মনের মধ্যে খুঁজে খুঁজে তার ভাইয়ের জন্য মাকাল ফল নিয়ে এসেছিল। তো তাই এখানে ইন্দুলেখার যে ভাইয়ের প্রতি যে ভালোবাসাটা ছিল, তো তাকে কেন মনে হয়েছে দুর্গার মতো? কারণ তার দিদিও সেভাবেই তাকে ভালোবাসে।
দুপুর বেলা খাইবার জন্য অপু গিয়া অজয়কে ডাকিয়া আনিল, মানে দুপুরে যে খাওয়ার জন্য মানে অপু নিজে গেছে অজয়কে ডাকতে। তাহার মা দুজনকে এক জায়গায় খাইতে দিয়া অজয়ের পরিচয় লইতে বসিল, মানে দুজনকে কি করলো, একই জায়গায় খেতে দিল। এবার দুজনের এবার কি করছে, যে অজয় ছিল তার পরিচয় নিচ্ছে, সে কোথায় থাকে এসব জানছে। কে? সর্বজয়া। সে ব্রাহ্মণের ছেলে, তাহার কেউ নাই, মানে সে কি ব্রাহ্মণের ছেলে, তার কেউ নেই। এক মাসি তাহাকে মানুষ করিয়াছিল, সেও মরিয়া গিয়াছে, মানে একটা মাসি তাকে যে বড় করেছিল সেও এখন নেই। আজ বছর খানেক যাত্রার দলে কাজ করিতেছে। সর্বজয়ার ছেলেটির ওপর খুব স্নেহ হইল, বারবার জিজ্ঞাসা করিয়া তাহাকে খাওয়াইল। মানে কি হচ্ছে, এসব যখন শুনলো সর্বজয়ার কি হলো, সে ছেলেটির প্রতি খুবই যেন একটা মায়া সৃষ্টি হলো। খাওয়াইবার উপকরণ বেশি কিছু নাই, তবু ছেলেটি খুব খুশির সঙ্গে খাইলো। তাহার পর দুর্গা মাকে চুপি চুপি বলল, ও মা, ওকে সেই কালকের গানটা গাইতে বলো না, সেই কথা ছেড়ে গেলি এবং কান্তারে প্রাণপ্রিয় প্রাণ সাথীরে, মানে যে গানটা সে করেছিল, দুর্গা আবার এখানে বলছে মা ওকে ওই গানটা করতে বলো না। অজয় গলা ছাড়িয়া গানটি গাহিল, অপু মুগ্ধ হইয়া গেল, সর্বজয়ার চোখে পাতা ভিজিয়া আসিল, মানে সর্বজয়া একদম মুগ্ধ হয়ে গেল। আহা, এমন ছেলের মা নাই। তার আবার এখানে সর্বজয়া একটা মায়া হচ্ছে যে এমন ছেলের মা নাই। তাহার পর সে আরো গান গাহিল। সর্বজয়া বলিল, বিকেলে মুড়ি লজ্জা করো না, মানে বলতেছে বিকালে কি আবার খাওয়াবে, যেখানে লজ্জা করতে তাকে বারণ করা হচ্ছে, যেন যখন খুশি আসবে ভাজবো তখন এসে অবশ্যই করে মুড়ি খেয়ে যেও, আপনার বাড়ির মতো, বুঝলে। মানে এখানে যখন তোমাকে খিদে পাবে তুমি আসতে পারো নিজের বাড়ি ভেবে। অপু তাহাকে সঙ্গ করিয়া নদীর ধারের দিকে বেড়াইতে গেল, মানে তাকে অজয়কে সাথে নিয়ে কোথায় গেল, নদীর ধারে। সেখানে অজয় বলল, ভাই তোমার তো গল্প মিষ্টি, একটা গান গাও না। অপুর খুব ইচ্ছা হইল ইহার কাছে গান গাইয়া সে বাহাদুরি লইবে, মানে কি হচ্ছে, সে গান করবে, তার একটা শুনতে খুব ইচ্ছা করলো, কিন্তু বড় ভয় করে, এ একজন যাত্রা দলের ছেলে, এর কাছে তার গান গাওয়া, মানে সে যেহেতু একটা যাত্রা দলে গান করে, তার একটা গান করার একটা প্র্যাকটিস আছে, অপুর তো তা নেই। নদীর ধারে বড় শিমুল গাছটার তলায় চলা চড়তির পথ হইতে কিছু দূরে বাঁশ ঝোপের আড়া দুজনে বসে, মানে একটা গ্রামের যে পরিবেশ সেখানে গিয়ে দুজনে বসে আছে। অপু অনেক কষ্টে লজ্জা কাটাইয়া একটা গান করে, মানে অনেকক্ষণে পর লজ্জা পাচ্ছিল এতক্ষণ, তার লজ্জাকে সাইডে রেখে একটা গান করলো। শ্রীচরণে ভার একবার গা তোলো, হে অনন্ত দাশু রায়ের পাঁচালীর গান বাবার মুখে শুনিয়া সে লিখিয়া লইয়াছে, মানে একটা গান কি হয়েছে, যে দাশুরাম যে পাঁচালী সেখানে যখন তার বাবা বলেছিল, সে সেটাকে কি করছে, শুনে শুনে লিখেছিল। অজয় অবাক হইয়া যায়, বলে তোমার এমন গলা ভাই, মানে এখানে দেখো সে অবাক হয়ে গেল যে অপুর এত সুন্দর সাউন্ড, তা তুমি গান গাও না কেন, তার একটা গাও, বলে আরেকটা গাইতে তাকে বলা হচ্ছে। অপু উৎসাহিত হইয়া আর একটা ধরে, খেয়ার পাশে বসে রে মন ডুবলো বেলা খেয়ার ধারে, মানে আরেকটা সে গান করলো। তাহার দিদি কোথা হইতে শিখে আসিয়া গাইত, সুরটা বড় ভালো লাগায় অপু তাহার কাছ হইতেই শিখিয়াছিল। বাড়িতে কেহ না থাকিলে মাঝে মাঝে গানটা তাহারা দুজন গাইয়া থাকে, মানে যখন বাড়িতে কেউ থাকে না তখন তারা কি করে, অপু আর তার দিদি এই গানটা গায়। এমন গলা থাকলে যে কোনো গান শেষ হইলে অজয় প্রশংসায় উচ্ছ্বাসিত হইয়া উঠিল, মানে এমন একটা গান গাইলো অপু, তো গানটা শোনার পর মানে একদম অজয় একদম তার কি করলো, সুনাম করতে লাগলো। বলিল, দলে ঢুকলে 15 টাকা করে মাইনে সেদে দেবে বলছি তোমায়, এর ওপর একটু যদি শেখো। বলছে যদি তুমি দলে যাও কত মাইনে দেবে, এখানে 15 টাকা দেবে। বাড়িতে কেহ না থাকিলে দিদির সামনে গাইয়া অপু কতদিন দিদিকে জিজ্ঞাসা করিয়াছে, হ্যাঁ দিদি আমার গলা আছে, মানে এখানে যখন সে গান করতো তার দিদিকে জিজ্ঞাসা করতো সত্যি সত্যি তার যে ভয়েসটা সেটা ভালো কি, গান হবে। দিদি তাহাকে বরাবর আশ্বাস দিয়ে আসিয়াছে, কিন্তু দিদির আশ্বাস যতই আশাপ্রদ হোক, আজ একজন সঙ্গীত দক্ষ খাস যাত্রা দলের নামকরা মেডেলওয়ালা গায়কের মুখে সে এ প্রশংসা কথা শুনিয়া আনন্দে অপু কি বলিয়া উত্তর করিবে তাও ঠাওর করতে পারিল না। মানে কি হচ্ছে, একটা যে যাত্রা দলে গান করে, তার গান করে করে সে অভ্যস্ত,
তো সে যখন প্রশংসা করছে কি হচ্ছে, অপু সে মানে নিজের প্রতি তার জন্য বিশ্বাস সৃষ্টি হচ্ছে যে সত্যি সে ভালো গান করতে পারে। অনেকক্ষণ হইয়া গেল, নদী বাহিয়া ঝপঝপ করিয়া নৌকা চলিতেছে। নদীর পাড়ের নিচে জলের বারে একজন কি খুঁজিয়া বেড়াইতেছে। অজয় বলিল, কি খুঁজছে ভাই? এখানে যখন কেউ একজন খুঁজছে কিছু একটা, তো তখন কে জিজ্ঞাসা করলো? অজয়। অপু বলিল, ও ব্যাঙাচি খুঁজছে, ছিপে মাছ ধরবে। তাহার পর বলিল, আচ্ছা ভাই, তুমি আমাদের এখানে থাকো না কেন? মানে তাকে আবার কি জিজ্ঞাসা করছে, তুমি এখানে কেন থাকো না? যেও না কোথাও, থাকবে। এমন চোখ, এমন মিষ্টি গলার সুর, তাহার উপর অপুর কাছে সে রাজপুত্র অজয়। কি হচ্ছে যে আবার অপুর কাছে সে তো অভিনয় করছে রাজপুত্র, তোর অপুর নজরে সে কি ছিল? একজন রাজপুত্র ছিল। কোন বনে ফিরিতে ফিরিতে অসহায় ছন্ন ছাড়া রূপবান রাজার ছেলের সঙ্গে হঠাৎ দেখা হইয়া ভাব হইয়া গিয়েছে চির জন্মের বন্ধু। মানে এটা যেন তার কাছে যেন কি হচ্ছে, চির মানে একদম পুরো সারা জীবনের একটা বন্ধুত্ব। আর তাহাকে কি করিয়া ছাড়া যায়, মানে তাকে সে কখনোই ছাড়তে চায় না। অজয়ও অনেক মনের কথা বলিয়া ফেলিল। মানে সাথে থাকতে থাকতে কি হলো, অজয়ও তার কিছু কিছু মনের কথা কাকে বললো? অপুকে। এমন সাথী তাহার আর জুটে নাই। সে প্রায় 40 টাকা জমাইয়াছে। মানে ক টাকা জমিয়েছে অজয়? 40 টাকা। আর একটু বড় হইলে সে যাত্রা ছাড়িয়া দিবে। মানে আর একটু যদি বড় হয় কি করবে, যে যাত্রায় কাজ করে সেখানে আর কাজ করবে না। অধিকারী বড় মারে, সে আশুতোষ পালের দলে যাইবে, সেখানে বড় সুখ। রোজ রাত্রে লুচি না খাইলে 3 আনা পয়সা খোরাকি দেয়। মানে সেখানে রাত্রে কি লুচির ব্যবস্থা আছে, আবার যদি কেউ না খায় তাকে কি হয়, তাকে তার বদলে কিছু পয়সা দিয়ে দেওয়া হয়। এ দল ছাড়িলে সে আবার অপুদের বাড়ি আসিবে ও সে সময় কিছুদিন থাকিবে। বৈকালের কিছু আগে অজয় বলিল, চলো ভাই, আজ আবার এক্ষুনি আসর হবে, সকাল সকাল ফিরি। মানে আবার তাদের যাত্রা শুরু হবে, তো আবার বলে তারপরে সকাল সকাল সে ফিরে যায়। যদি পরশুরামের দর্প সংহার হয়। এইটা পরশুরামের ছিল না অন্য কিছু ছিল? ওইটাই ছিল। যদি পরশুরামের দর্প সংহার হয় তবে আমি নিয়তি সাজবো। মানে যদি এই একটা যদি মানে অভিনয় করা হয় তাহলে সে কি সাজবে? নিয়তি। দেখো কেমন একটা গান আছে। আরো 3 দিন যাত্রা হইলো। আরো কতদিন যাত্রা হলো? 3 দিন। গ্রাম শুদ্ধ লোকের মুখে যাত্রা ছাড়া আর কথা নাই। পথে ঘাটে মাঠে গায়ের মাঝি নৌকা বাহিতে বাহিতে রাখাল গরু চড়াইতে চড়াইতে যাত্রার পালা নতুন শেখা গান গায়। মানে যাত্রায় যে গানটা শুনেছে সকলেই সেই গানটাই করছে। গ্রামের মেয়েরা দলে ছেলেদের বাড়ি ডাকাইয়া যাহার যে গান ভালো লাগিয়াছে তাহার মুখে সে গান ফরমাইশ করিয়া শুনিতে লাগিলেন। মাকে মানে যাকে যে গানটা ভালো লাগছে সে সেই গানটা শোনার জন্য আবদার করছে। অপু তারও 3-4টা গান শিখিয়া ফেলিল। মানে অপু তার সাথে আরো 3-4টে গান শিখে ফেললো। একদিন সে যাত্রা দলের বাসায় অজয়ের সঙ্গে গিয়াছে। সেখানে তাহাকে দলের সকলে মিলিয়া ধরিল, তাহাকে একটা গান গাহিতে হইবে। মানে সকলে কি বললো, তাকে একটা গান করতে হবে। সেখানে সকলে অজয়ের মুখে শুনিয়াছে সে খুব ভালো গান গাইতে পারে। মানে অজয়কে সেখানে বলে যে অপু খুবই ভালো গান করে। অপু বহু সাধ্য সাধনার পর নিজের বিদ্যা ভালো করিয়া জাহির করিবার খাতিরে একটা গাহিয়া ফেলিল। মানে সে একটা গান করে ফেললো। সকলে তাহাকে ধরিয়া অধিকারীর নিকটে লইয়া গেল। মানে তাকে নিয়ে কোথায় গেল? অধিকারীর কাছে। সেখানে তাহাকে একটা গাইতে হইল। অধিকারী কালো রঙের ভুড়িওয়ালা লোক। মানে অধিকারী কেমন ছিল? একটা কালো তার গায়ের রং, তার ভুড়ি আছে, আসলে ঝুড়ি সাজিয়া গান করে। গান শুনিয়া বলিল, এসো না খোকা, দলে আসবে। আবার বলছে যে তাকে বলছে দলে আসবে। অপুর বুকখানা আনন্দে ও গর্বে 10 হাত হইল। আরো সকলে মিলিয়ে তাহাকে ধরে, এসো চলো তোমাকে আমাদের দলে নিয়ে যাই। অপুর তো ইচ্ছা সে এখনই যায়। মানে কি সকালে বলে চলে এসো আমাদের দলে, অপুর কি ইচ্ছা যেন সে এখনই চলে যায়। যাত্রা দলের কাজ করা মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য। মানে যাত্রায় কাজ করা একটা মানুষের হচ্ছে জীবনের উদ্দেশ্য। সে কথা এতদিন যে সে কেন জানিতে না, মানে এতদিন কেন সে জানতো না, ইহাই তো আশ্চর্যের বিষয়। সে গোপনে অজয়কে
বলিল আচ্ছা ভাই, এখানে অভয় দিয়েছে, এটা অজয় হবে। বলিল আচ্ছা ভাই, এখন যদি আমি দলে যাই আমাকে কি শাস্তি দিবে? মানে সে আবার বলছে আমি যদি এখন দলে যাই তাহলে আমাকে কি একটা চরিত্র মানে নিতে হবে। অজয় বলিল এখন এই সখী টকি কি বালকের পাঠ এইরকম, তারপর ভালো মানে ভালো করে শিখলে মানে কি হচ্ছে, এখন প্রথম প্রথম তো তাকে খুব একটা একটা মূল্যবান চরিত্র দিয়ে দেবে না, প্রথমে একটা টুকিটাকি কিছু দেবে, তো ভালো শিখলে আরো ভালো চরিত্র দেবে তাকে। অপু সখী সাজতে চায় না, জরির মুকুট মাথায় সে সেনাপতি সাজিয়া তলোয়ার বুলাইবে, মানে কি হচ্ছে যুদ্ধ করিবে, মানে তার ইচ্ছা কি সে সেনাপতি হবে, তার কাছে একটা তলোয়ার থাকবে, সে কি করবে যুদ্ধ করবে। বড় হইলে সে যাত্রার দলে যাইবে, ইহাই তাহার জীবনের ধ্রুব লক্ষ্য, মানে এটাই তার জীবনের জন্য মূল লক্ষ্য। দিন পাঁচেক পরে যাত্রা দলের গাওনা শেষ হইয়া গেলে তাহারা রওনা হইল, মানে এবার শেষ হলো, তারা কি হলো যাওয়ার জন্য রেডি হলো, প্রস্তুত হলো। অজয় বাড়ির ছেলের মতো যখন তখন আসিতে যাইতো, এই কয়দিনে সে যেন অপুরি আর এক ভাই হইয়া পড়িয়াছিল, মানে যেন মনে হচ্ছে সে যেন অপুরি আর একটা ভাই। অপুরি বয়সী ছোট্ট ছেলে, সংসারে কেহ নাই শুনিয়া সর্বজয়া তাহাকে এই কয়দিনে অপুর মতো যত্ন করিয়াছে, মানে সংসারে কেউ না থাকার কারণে সর্বজয়া কি হচ্ছে তাকে যেন ছেলের মতোই আদর করেছে। দুর্গাও তাহাকে আপন ভাইয়ের চোখে দেখিয়াছে, তাহার কাছে গান শিখিয়া লইয়াছে, কত গল্প শুনাইয়াছে, তিনজনে মিলিয়া উঠানে বড় ঘর আঁকিয়া গঙ্গা যমুনা খেলিয়াছে, খাইবার সময় জোর করিয়া বেশি খাইতে বাধ্য করিয়াছে, মানে একটা ভাইয়ের সাথে যেমন করা হয় ঠিক তেমনই করা হয়েছে অজয়ের সাথে। যাত্রা দলে থাকে কে কোথায় দেখো, কোথায় সই, কি খায়, আহা বলিবার কেহ নাই, গৃহ সংসারে কেউ স্নেহ স্পর্শ বোধহয় জন্ম অবধি তাহার ভাগ্যে ঘটে নাই, মানে যাত্রায় থাকে কে কখন খাবার দিচ্ছে কখন ঘুমাতে দিচ্ছে, তার একটা যেন একটা মনের মধ্যে যেন সে জন্ম থেকে কোনোদিন এগুলো পায়নি। অপ্রত্যাশিত ভাবে তাহার স্বাদ লাভ করিয়া লোভীর মতো সে কিছুতেই ছাড়িয়া যাইতে চাইতেছিল না, মানে কি হচ্ছে তার তো ইচ্ছা করবে না, সে এত একটা আদর যত্ন পেয়েছে, তার জন্য মন চাইছিল না এখান থেকে যেতে। যাইবার সময় সে হঠাৎ পুটুলি খুলিয়া কষ্টে সঞ্চিত 5টি টাকা বাহির করিয়া সর্বজয়ার হাতে দিতে গেল, মানে সে যে কাজ করেছে তার কিছু মানে সে টাকা উপার্জন করেছে, তার মধ্যে থেকে কি করলো কি 5 টাকা ছিল, কাকে দিতে চাইলো সর্বজয়াকে। একটু লজ্জার সুরে বললো এই 5টা টাকা দিয়ে দিদির বিয়ের সময় একখানা ভালো কাপড়, মানে এই 5টা দিয়ে বললে যেন দিদির বিয়ের সময় একটা ভালো কাপড় কিনে নেয়। সর্বজয়া বললো না বাবা না, তুমি মুখে বললে এই খুব হলো, টাকা দিতে হবে না, তোমার এখন টাকার কত দরকার, বিয়ে হওয়া করে সংসারী হতে হবে, মানে কি করতে হবে তাকে বলছে তোমার তো টাকার দরকার, তোমাকেও নিজেকে দেখতে হবে, তাই সর্বজয়া বলল। তবু সে কিছুতেই ছাড়ে না, অনেক বুঝাইয়া তবে তাহাকে নিরস্ত করিতে হইল, মানে মানে শেষ পর্যন্ত কেউ তাকে নিতে বাধ্য হলো। তারপর সকলে বাড়ির দরজার সামনে খানিকটা পথ পর্যন্ত তাহাকে আগাইয়া দিতে আসিল, মানে সকলে মিলে যেমন একটা আত্মীয় জন হয় তাকে যখন সে মানে তার বাড়ি চলে যায় আমরা কি করি সবাই সাথে সাথে যাই, ঠিক তেমনও হয়েছিল। যাইবার সময় সে বারবার বলিয়া গেল দিদির বিয়ের সময় অবশ্যই করিয়া যেন তাহাকে পত্র দেওয়া হয়, মানে দিদির বিয়ের সময় যেন তাকে একান্ত জানানো হয়। গাবতলার ছায়ায় ছায় তাহার সুকুমার বালক মূর্তি ভাট শেওড়া ঝোপের আড়ালে অদৃশ্য হইয়া গেলে হঠাৎ সর্বজয়ার মনে হইল বড্ড ছেলে মানুষ। এখানে সুকুমার মানে একটা সুন্দর মুখ, যে আহা এই বয়সে বেরিয়েছে নিজের রোজগার নিজে করতে, মানে কেউ না থাকলে যা হয় তাকে নিজের রোজগার নিজেকেই করতে হবে, তার সর্বজয়া গুলোকে মনে করে করে সে যেন নিজের মধ্যে একটা দুঃখ পেতে থাকলো। অপুর আমার যদি ওরকম হতো মাগো, মানে সে ভাবছে ওর অপুর মানে অপুর সাথেও যদি এরকম হতো ভেবে একটা সে যেন মনে মনে কষ্ট পাচ্ছে। তাহলে আমাদের এই পার্টটা এখানে শেষ হলো, পরের যে পার্টগুলো আছে আবার নিয়ে আসবো, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে, থ্যাংক ইউ সো মাচ।